মিসেস রেহেনা সন্তুষ্ট চিত্তে শেহরিনের পানে তাকিয়ে হাসেন। সুস্পষ্ট কণ্ঠে বলেন, আমার তোমাকে এই কারণেই এতটা ভালো লাগে। তোমার বিবেকবোধ আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। মেয়ে হতে হয় এই রকমই, যে কিনা তার অর্জিত পারিবারিক শিক্ষা নৈতিকতা জীবনে চলার পথে সব সময় কাজে লাগাবে, নিজেকে স্ট্রং রাখবে প্রতিটি পদক্ষেপে। পানি। তিথির বাড়িয়ে দেওয়া পানির গ্লাস কম্পনরত হাতে তুলে নেয় শেহরিন। চোখে কৃতজ্ঞতাপূর্ণ দৃষ্টি রেখে সে নিমিষেই তার শুকনো গলা ভিজিয়ে নেয়। অন্তর শুকিয়ে এসেছিল একদম। এতক্ষণে পানির তৃষ্ণা মিটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে সে। এখন ফ্রেশ হয়ে একটু রেস্ট নিবে, এসো। আন্টি, সানজি আপুকে একটু ফোন করতে হবে, আমার ফোনটাও রেখে এসেছি। আচ্ছা, বলে দিব, সমস্যা নেই। তোমাকে দেখে আমার ভয় হচ্ছে মা। আর দেরি করো না, তোমার চোখ লাল হয়ে এসেছে। এই অবস্থায় এত প্রেশার ঝড়ঝাপটা আল্লাহ মাফ করুক। নানুমণি, আমি পানিকে নিয়ে দেই। আচ্ছা যাও, আমি খাবার রেডি করে আনছি। তাসিন শেহরিনের হাত ধরে ধীরে ধীরে ভেতরে নিয়ে যায়। বাচ্চাটার মুখে কালো মেঘ কেটে এত দিনে যেন সূর্যরাঙা হাসি ফুটেছে। শেহরিনকে পেয়ে খুশিতে আত্মহারা। তিথি নীরবে ছেলের হাসি মুখ উচ্ছ্বসতা অবলোকন করে। মায়ের জেরা হতে নিজেকে মুক্ত করতে সেও পা বাড়ায় নিষ্কক্ষে। মিসেস রেহেনা মেয়ের যাওয়ার পথের মাঝখানে নিরেট গলায় প্রশ্ন করেন, হঠাৎ এত ন্যায়পরণতা যে? একদমই বেমানান। তুমি নিজেকে কি সেটাই ভাবো? তোমার দ্বারা কি ভালো কাজ হতে পারে না? আমি কি খুব খারাপ কাজ করি? নিজেকে প্রশ্ন করো, উত্তর পাবে। আমি আপাতত উত্তরহীন। মিসেস রেহেনা মেয়ের কাছে ধীর কদমে এগিয়ে আসেন। তিথির কাঁধে আলতো করে হাত রেখে শান্ত গলায় বলেন, তুমি কি নিজেকে বড় ভাবছো? সেহরিন নিজে হতে তোমার কাছে সাহায্য চাইছে জন্য। সত্যি কথা বলতে আমি এক মুহূর্তের জন্য সেরকমটা ভেবেছি, কিন্তু সেটা স্থায়িত্বকাল খুব অল্প সময় ছিল। তারপর মনে হয়েছে এখানে বড় ছোটের হয়তো কিছু নেই। তাকে সাহায্য করাটা আমার দায়িত্বের মধ্যে এসে পড়েছে, সুতরাং আমাকে করতেই হবে। মিসেস রেহেনা মৃদু হেসে বলেন, আমার মনে হয় তোমার বিবেচনা বোধটা দেরিতে হলেও তৈরি হচ্ছে। আমি তোমার এই পরিবর্তনটা দেখে ভীষণ খুশি হয়েছি। এই ছোট্ট একটা বিষয়ে অনেক কিছু শেখার আছে তিথি। মানুষ মাথা নত করলেই ছোট হয়ে যায় না। যে মাথা নত করতে জানে সে দুনিয়া জয় করতে পারে। যে নিজের ভুল বুঝতে পেরে নিজের মধ্যে অনুধাবন করে এবং ক্ষমা চায়, সে মানুষত্বের তালিকায় উপরে উঠে যায়। মানুষকে মাঝে মাঝে নমুজ হতে হয়, নয়তো অহংকার এসে ভিড়ে তার মাঝে। ছোট্ট একটা উদাহরণ নিয়ে দেখো, প্রকৃতপক্ষে শেহরিন কিন্তু কোনো অন্যায় করেনি তোমার সাথে। তারপরেও সে নিজেকে নত করেছে আজ তোমার কাছে, বিনয় হয়েছে। আর এতে সে ছোট হয়ে যায়নি, বরং নিজেকে কৌশলে তোমার ওপরে রেখেছে। আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি, এই মেয়েটা তোমাকে কতটা ভরসা করে। সে বিশ্বাস করেছে যে তুমি তাকে সাহায্য করবে। সে তোমাকে আসলেই আপন ভাবে। বাট দুঃখের বিষয়, তুমি তাকে আপন ভাবতে পারোনি। এতটাও পর ভাবিনি, ভাবলে হয়তো সাহায্য করতাম না। সমস্ত অহংকার ঝেড়ে ফেলো তিথি। শেহরিন ইনডাইরেক্টলি দারুণ একটা সুযোগ দিয়েছে তোমাকে। সে যদি বিনা অপরাধ কিংবা অন্যায় নিজেকে নত করতে পারে, তুমি এক আকাশ পরিমাণ ইগো অন্যায় নিয়ে কেন অপরাধ বোধে ভুগবে? কেন নিচে পড়ে থাকবে? ওর এই সুযোগটা তুমি লুফে নাও, বিনয় হও, ওকে দেখিয়ে দাও তোমার ভিতরেও একটা প্রস্ফুটিত মন আছে। শুধুমাত্র অন্যের উস্কানি এবং নিজের ইগোর কারণে দূরে সরিয়ে রেখেছিলে সেটা। মিসেস রেহেনার কথাগুলোর অর্থ তিথির কর্ণকুহুরে নির্ভীকে পৌঁছায়। শুকনো মুখে নির্মেষ চাহনিতে তাকিয়ে থাকে সে মায়ের দিকে। যে চোখের চাহনিতে প্রকাশ পায় একরাশ নম্রতা। এতদিন ধরে সে নিজের মনের সঙ্গে এক অদৃশ্য যুদ্ধ করে আসছে। নিজের অহমিকাগুলোকে কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ধীরে ধীরে নিজেকে হালকা করছে, যেটার ফলাফল আজ শেহরিনকে সাহায্য করা হয়তো। কেন তোমরা বোনের মতো আচ্ছা, কেন তোমরা বোনের মতো হতে পারো না? তুমি একটাবার ওকে স্নেহ করেই দেখো, ও তোমার স্নেহগুলোকে সম্মান করে কি না। দিন শেষে রক্তের পরিচয় কিন্তু আসল তিথি।
অন্বেষা কোনো কাজে আসবে না তোমার, সে শুধু হুল ফুটিয়ে যাবে। কোনো প্রয়োজন নেই আপন ছেড়ে পরকে মাথায় তোলার, বরং আপনকেই মাথায় তোলো, সে তোমাকে মাথায় তুলবে। আমি চেষ্টা করব। শেহরিন আমাদের বাসার অতিথি, আমি চাই একটা দিনের জন্য হলেও সে বুঝতে সক্ষম হোক এটা তার আপন বড় জায়ের বাসা, যেখানে সে নিরাপদ এবং নিশ্চিন্ত। তিথি যৎসামান্য ঠোঁট প্রসারিত করে মাথা নাড়িয়ে ভেতরে চলে যায়। মস্তিষ্কে চলমান বিবেচনা বোধের দর্পণের সে আবারও নাজেহাল। একটু নিজস্ব সময় প্রয়োজন তার। রাত 9টা, সুখনিবাস। আমি কি এখন আসবো? যদি আমাকে ভরসা করতে না পারো? সানজি এক মুহূর্তের জন্য নীরব হয়ে যায় তিথির কথায়। তাৎক্ষণিক কি জবাব দিবে বুঝে উঠতে পারে না। স্থির চিত্তে পায়চারি কমিয়ে ধীর কণ্ঠে বলে, ভাবি, মাইন্ড করবে না প্লিজ। তুমি হয়তো নিজ চোখে মেয়েটাকে দেখতে পারছো না সে কোন কন্ডিশনে আছে আর কি ঝড় তার উপর দিয়ে বইতে যাচ্ছে। তার নিরাপত্তাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। এত সতর্কতা মেনেও আমরা পেরে উঠছি না। তুমি আসতে পারো তাহলে সানজি, শেহরিন ঘুমাচ্ছে। আমি চাইছি তোমাকে বিশ্বাস করতে ভাবি, কিন্তু তোমার ভাইয়া হয়তো মানছে না, তাই তো? সানজি নিশ্চুপ হয়ে যায়। কি করে বলবে এখন? তোমার ধারণাটাই সত্য। সারফরাজ এই মুহূর্তে শেহরিনকে তিথির কাছ থেকে নিয়ে আসার আদেশ দিয়েছে এবং সেটা কঠিন চিত্তে। সে কোনোভাবেই রাজি নয় শেহরিন তিথির কাছে থাকুক। নিজেই যেত আনতে, কিন্তু সে ব্যস্ত আসিফের খোঁজে, সান্নিধ্যের কেস সামলাতে। দম ফেরার নিঃশ্বাসটুকু নিতে পারছে না। এদিকে তো আবার আজাদের মৃত্যু, টিভি চ্যানেলের অ্যাপার্টমেন্টে হামলার খবর ছড়িয়ে পড়েছে। আচ্ছা, তুমি এসে নিয়ে যাও শেহরিনকে। যদিও পরিস্থিতি অনুযায়ী তোমার এখন একা বের হওয়াটা উচিত নয়। বাবা। ভাবি, বলো। ভাইয়ার মনে বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে কি? তোমার ভাইয়া আমাকে বিশ্বাস করবেন না। বিশ্বাস করার মতো কাজ করলে নিশ্চয়ই করবে। সেই সময়টুকু তো দিতে হবে। সানজির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে মলিন হেসে বলে, আমি কালকে গিয়ে শেহরিনকে নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত তোমার আমানকে ওকে রেখে গেলাম। তুমি আমার বিশ্বাসটুকু ভেঙো না প্লিজ, নইলে সরফরাজ এবং সান্নিধ্য ভাইয়ার কাছে আমি মুখ দেখাতে পারবো না কোনোদিনও। ধরতে পারো একটা রিস্ক নিলাম বড়সড়। অপর পাশ হতে কিছুক্ষণের জন্য নীরব সুর ভেসে আসে। তিথি তাৎক্ষণিক কোনো জবাব দেয় না। তবে সানজির প্রতীক্ষা দীর্ঘ হওয়ার আগে স্পষ্ট স্বরে বলে ওঠে, কালকে দেখা হচ্ছে। তিথি ফোন কেটে দেয়। সানজি কান হতে ফোন নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিক পানে। জীবন কিছু কেড়ে নিয়ে হয়তো কিছু ফিরিয়ে দেয় তার সঙ্গে। তিথির এই একটু একটু পরিবর্তন, এত প্রতিকূলতার মাঝে খানিকটা হলেও স্বস্তির আভাস দিচ্ছে। এখন বের হবে? না, তাহলে সমস্যা নেই। একা একা? সানজি ফোন ছেড়ে সান্নিধ্যের কাবাট হতে কিছু ফাইলপত্র বের করার জন্য উদ্যুক্ত হয়। মিসেস নাজনীনের দিকে না তাকিয়ে নিরেট গলায় বলে, হঠাৎ এত চিন্তা? জিজ্ঞেস করছি এমনি। খবরও তো পরিস্থিতি খারাপ দেখাচ্ছে। তিথি ভাবির কাছে শেহরিন। তিথির কাছে? কেন অবাক হচ্ছ? মিসেস নাজনীন সত্যি অবাক হন, কিন্তু মেয়ের সামনে খুব একটা প্রকাশ করে না। তিথির কাছে শেহরিন রয়েছে কথাটা শুনে মুখভঙ্গি কিছুটা হলেও পরিবর্তন হয়ে যায়। ধীর গলায় শুধায়, ভালো আছে। জেনে কি করবে? ভালো না থাকলেই তো তোমার ভালো। এখন তো খুশি হয়েছো, ছেলে ছেলের বউ দুজনেই অথই সাগরে ভাসছে। এটাই তো চেয়েছিলে। এভাবে বলছো কেন? অন্যভাবে বলার তো পথ রাখোনি। মেয়েটার এই দুর্দশার পেছনে কি তোমাদের কোনো দায়ভার নেই? মিসেস নাজনীন চুপ থাকেন। সানজি প্রশ্নের উত্তর তার অজানা। এই মুহূর্তে নিজেকে নির্দোষ দাবি করার মন মানসিকতা তার নেই। ছেলে পুলিশ হেফাজতে, ছেলের বউয়ের দুর্গম পরিস্থিতি একটু হলেও তার শক্ত মনের ভেতরটাকে নাড়িয়ে দিয়েছে সবকিছু। পারছে না একপাক্ষিক হয়ে আর বিচার করতে। শেহরিনকে সুখী নিবাসে নিয়ে আসবে? না, অ্যাপার্টমেন্টেই থাকবো। নিরাপদ হবে না তো? সানজি ফাইল হতে দৃষ্টি তোলে, মুখে বাঁকা হাসি ঝুলিয়ে তীক্ষ্ণ গলায় বলে, সুখনিবাসে নিরাপদ হবে তো?
মিসেস নাজনীন নিস্তব্ধ চোখে তাকান মেয়ের দিকে, কঠিন গলায় বলেন, তুমি কি আমাকে প্রশ্নবিদ্ধ করতে ভালোবাসো? নিজেকে যদি প্রশ্নের কাঠগড়ায় দাঁড় করাতে পারো আম্মা, তাহলে জবাবদিহিতা করতে এত ভয় কেন? আমি বলছিলাম না তুমি আফসোসে পূর্বে? দেখো, সত্যি কিন্তু তাই হচ্ছে। তোমার সাজানো গোছানো সংসারে আজ কোনো প্রাণ নেই। নিজের সন্তানদের ভালো মন্দের চাইতে স্বজন প্রীতির দিকটা তোমার কাছে অত্যাধিক গুরুত্বের। আজ কেন শেহরিনের খোঁজ নিচ্ছ? যা খুশি হোক মেয়েটার, তাতে তোমার কি? তুমি তো আর মানও। তুমি নিজে ওকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছো শাশুড়ি কখনো মা হতে পারে না। মিসেস নাজনীনকে স্থির মূর্তি করে দিয়ে সানজি হাতে ফাইলগুলো নিয়ে ঘর হতে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। সে জানে তার বলা কথাগুলোর ভারক্ত অনেক, হয়তো শুনতে দৃষ্টিকটুর লাগে, কিন্তু উপায় নেই। মানুষের বিবেক জাগ্রত করতে এইটুকু প্রয়োজন আছে। তবে সে বুঝেছে তার আম্মার চোখ মুখে স্পষ্ট অনুশোচনার রেশ ভেসে বেড়াচ্ছে বেশ কিছুদিন হলো, বিশেষ করে শেহরিনের প্রেগনেন্সির বিষয়টা জানার পর হতে। সে চায় একটু খোঁজ খবর নিতে, একটু কথা বলতে, কিন্তু পারে না কোনো একটা পিছুটানের জন্য। দরজার কাছে গিয়ে হাঁটা রোধ করে সানজি পিছু ঘুরে তাকিয়ে বলে, আম্মা, তোমার কাছে একটা অনুরোধ। শেহরিন যে তিথি ভাবির কাছে আছে, এই নিয়ে তিথি ভাবিকে কোনো কুমন্ত্রণা দেবে না বা কোনো থার্ড ক্লাস মেয়েকে জানাবে না। তিথি ভাবি নিজেকে সংশোধনের পথে পা রেখেছে। তুমি কাঁটা বিছিয়ে তার দিক ভ্রান্ত করো না। একটু দয়া করো, বিশ্বাস করো, মেয়েটা খুব কঠিন একটা সময় পার করছে। আল্লাহ যে ওকে জীবনের শুরুতে এতটা কঠিন একটা পরীক্ষা নেবে, সেটা আমরা কেউই ভাবতে পারিনি। সানজিৎ চলে যায়। মিসেস নাজনীনের দৃষ্টি শূন্য হয়ে ওঠে। কানে বাজতে থাকে শেহরিনের বিদায়কালে বলে যাওয়া কথাগুলো। মাতৃত্বের দিকটা তাকে ভঙ্গুর করে তোলে। সে কি সত্যি পাষাণের মতো আচরণ করেছে? নিজের ক্ষোভটাকে কি বেশি অগ্রহণযোগ্য করে ফেলেছে, যা আজ নিজের ছেলে মেয়ে স্বামীর চোখে তাকে অপরাধী করে তুলেছে? কাবাট হতে একখানা ডায়েরি সানজির ফাইল নেওয়ার কালে ফ্লোরে পড়ে গিয়েছিল। মিসেস নাজনীন সেটা তুলতে ধীর পায়ে এগিয়ে যায়। ডায়েরিটা তুলে যথাস্থানে রাখতে গিয়ে ডায়েরির উপরি পৃষ্ঠায় চোখ আটকে যায় তার, যেখানে গোটা গোটা অক্ষরে লেখা শেহরিন এবং তার একগুচ্ছ জীবন কথা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভিআইপি ভিজিটিং রুম। শীতাপ নিয়ন্ত্রণ কক্ষটির দেওয়ালে লাগানো রয়েছে ফ্যাকাশে ক্রিম রং। মাঝখানে একটি বর্গাকার টেবিল, দুপাশে দুটো চেয়ার। টেবিলের উপর প্লাস্টিকের ফুলদানিতে কৃত্রিম অর্কিড সাজানো। কক্ষের এক কোণে নিঃশব্দে দাঁড়িয়ে আছে একজন প্রিজন গার্ড। দরজা খুলতেই ভেতরে প্রবেশ করেন শাহজাহান খান। পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা। কারাগারের সুপারিনটেন্ডেন্ট নিজে তাকে কক্ষ পর্যন্ত এগিয়ে দিয়ে যান। শাহজাহান সাহেব ধীরে সুস্থে চেয়ারে গিয়ে বসেন। একটুখানি অপেক্ষার পালা বদল ঘটিয়ে কয়েক মিনিট পার হতেই দরজা দিয়ে প্রবেশ করে সান্নিধ্য। পরনে তার সাদা টি শার্ট ও ধূসর ট্রাউজার। কারাবাসের চিহ্ন স্পর্শ, তার চুল কিছুটা এলোমেলো হয়ে থাকলেও চোখ মুখে তার ধারালো ফোলার ন্যায় তীক্ষ্ণ। হাঁটার ভঙ্গিমা, তার অ্যাটিটিউড ঠিকঠাক থাকলেও বাবার সামনে উদ্যোক্ত প্রকাশ পায় না। শেহরিন কেমন আছে? ভালো আছে। সান্নিধ্য চেয়ার টেনে সামনাসামনি বসে, দুহাত মুষ্টিবদ্ধ করে টেবিলে রেখে ভারী কণ্ঠে বলে, কি করছো তোমরা? কি করছি মানে? নাসিরের লোক সুযোগ পেল কিভাবে? এত বড় কলিজা কিভাবে হলো আমার বাসায় প্রবেশ করার? তুমি জেনেছো? জানাটা অস্বাভাবিক। শাহজাহান সাহেব স্থির চোখে তাকান। ছেলের জ্বলন্ত মুখরেখা দেখে ধীর স্বরে বলেন, অস্বাভাবিক পরিস্থিতি হয়ে আছে, সব দিকটা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। সান্নিধ্য, বুঝতে চেষ্টা করো। আজাদের মৃতদেহ তদন্ত নিয়ে নতুন করে দৌড়ঝাঁপ সৃষ্টি হয়েছে। সরফরাজ দিনরাত এক করে তোমার জন্য আসিফকে খুঁজে বেড়াচ্ছে। আইনি লড়াই লড়ছে। তোমার সমস্ত লোক কাজে লেগে আছে, কেউ হাত গুটিয়ে বসে নেই। আমি জবাবদিহিতা চাই না বাবা, আমি শেহরিনের নিরাপত্তা চাই। কেন এরকম হলো? আই এম সরি।
বিষয়টা অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গিয়েছে। নাসিরের লোকগুলো টাকা খাইয়েছিল আপার্টমেন্ট মালিককে। তো মালিক বেঁচে আছে কেন? সান্নিধ্যের কথায় শাহজাহান সাহেব বিরক্ত বোধ করেন, রাগান্বিত স্বরে বলেন, তো তুমি কি চাও আরেকটা মার্ডার কেস এসে গলায় ঝুলে পড়ুক? কম হয়েছে অতিরিক্ত বেপরোয়া তুমি সান্নিধ্য, যার কারণে আজ এই অবস্থা। আমার যা খুশি হোক, শেহরিনের কিছু হবে না, এটা মেনে কাজ করো। তুমি নিজেকে যত পাওয়ারফুল ভাবছো, তোমার অপোনেন্ট তার চেয়েও কিন্তু কম নয়। তোমার পথটা এখনও অক্ষম রয়েছে জন্য যে দুদিন পরে এমনই থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। তোমার দল তোমার সঙ্গে ব্রিটে করে চলেছে, ট্রাকল দেওয়ার মতো সহজ নয়। এর মধ্যে আসিফকে আমরা যদি না ধরতে পারি, যদি পুলিশ কিংবা নাসিরের লোক ধরে, তাহলে সবশেষে পুলিশ চার্জশিট জমা দিয়েছে কি? অতি শীঘ্রই দেবে। আমার নতুন করে শুরু হবে আইনি লড়াই। লয়ার কি করছে? সবাই সবার কাজে ব্যস্ত। সান্নিধ্য মুষ্টিবদ্ধ হাত ছেড়ে চেয়ারের সাথে গা এলিয়ে দেয়, দু হাতের চুলগুলো পেছনে ঠেলতে ঠেলতে ঠান্ডা গলায় বলে, যদি এবার কোনোভাবে বের হতে পারি তাহলে? আবার জেলে ঢোকার পথ করবে। শাহজাহান সাহেবের কথায় সান্নিধ্য মৃদু হাসে, শীতল চোখে তাকিয়ে বলে, আমার বাসা তছনছ করে ফেলেছে, ভাগ্যক্রমে শেহরিন বেঁচেছে। ক্যান ইউ ইমাজিন? আমি তো মাথা থেকে বের করতে পারছি না। শান্ত হও সান্নিধ্য, আমি বাইরে থেকে সব চেষ্টা করছি, মিডিয়া প্রশাসন সব জায়গায় প্রেশার দিচ্ছি, কিন্তু তোমাকে এই সময় একটু স্থির থাকতে হবে। লং টাইমের ব্যাপার সেপার। পাগলা কুকুরের ন্যায় খেপেছে সবাই, কামড় দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমাদের বুঝে শুনে পা ফেলতে হবে। যত টাকা লাগে লোক লাগাও। শাহজাহান সাহেব ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ান, নিজ পাঞ্জাবি ঠিক করতে করতে ভারী কণ্ঠে বলেন, টাকা কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে মানুষ। এক্ষেত্রে আসিফ হচ্ছে ট্রাম্প কার্ড। ও যার জালে আটকাবে সে সেই খেলার মোড় ঘুরিয়ে দেবে। জাস্ট একটু চিন্তা করে দেখো, তোমার লোক, তোমার সব কিছু, কিন্তু আজ এই সময় তুমি হয়ে গিয়েছো অপশন। আর এটাই রাজনীতি। অভিজ্ঞতা কথা বলে, উত্তেজিত হলে সব কিছু সমাধান করা যায় না। দেখা যাক কি হয়। তোমাকে দেখে আমি আশ্চর্য হই। আশ্চর্য হওয়ার কিছু নেই। রাজনীতিতে পা রাখার পর হতে বলে চলেছ, হজম করতে শেখো। এখন তো হজম করছি। শাহজাহান সাহেব ছেলের দিকে এক নজর তাকিয়ে থেকে গম্ভীর মুখরেখায় মাথা নাড়িয়ে বলেন, আসছি তাহলে। শেহরিনকে দেখে রেখো। রাখবো। অতঃপর কেটে যায় 2 মাস। এপ্রিলের হাওয়া বদল ঘটে, প্রকৃতিতে আসে আমূল পরিবর্তন। ঋতুর পালা বদলের সাথে পরিবর্তন ঘটে মানুষের জীবন রেখায়। বৈশাখের ঝড়ো হাওয়ার মতো ঝড় এখনো বয়ে চলছে শেহরিনের উপর। মাতৃত্বের 9 মাস 2 সপ্তাহ চলছে তার, ভরা পেট একদম। শরীরে এসেছে বেশ পরিবর্তনের ছায়া, শুভ্র মুখটাতে স্নিগ্ধতার ভাটা পড়েছে, নেই কোনো প্রফুল্লতা। 3.5 মাস হয়ে গেল সে তার নেতা সাহেবের থেকে আলাদা। সে জানতো নেতা সাহেবকে ছাড়া থাকতে পারবে না, তবে তার ধারণা ভুল হয়েছে। সে পারছে থাকতে, তবে রাতের শান্তির ঘুমটুকু উবড়ে গিয়েছে। এই দুর্গম যাত্রায় স্লিপিং পিল তার নিত্য সঙ্গী। হাই পাওয়ারের পিলস খেয়ে সে চোখ বুজে অতলে বুধ হয়ে থাকে। ঘুমের মধ্যে চোখের কার্নিশ বেয়ে তার জল গড়িয়ে পড়ে, কখনো কখনো ফুপিয়ে কেঁদে ওঠে অজান্তেই। বৃষ্টি মুখর এক রাত, ঝমঝমে বৃষ্টিতে গাঢ় শীতল হয়ে উঠেছে চারিপাশ। সন্ধ্যা হতে চিনচিনে অসহ্য ব্যথা শুরু হয়েছে শেহরিনের। শুয়ে বসে কোনো কিছুতেই কুল পাচ্ছে না, মনে হচ্ছে পেটের নাড়ি ছিঁড়ে বের হয়ে আসবে। আকাশ ভেঙে নামা ধারাপাতের শব্দ, সব অন্য শব্দ ঢাকা পড়ে যাচ্ছে। তীব্র যন্ত্রণায় তার কপাল বেয়ে ঘাম ঝরছে। প্রসব বেদনায় কাতরানোর নারীময় ছটফটানো অবস্থা দেখে সানজির মনে খানিকটা ভয় এসে ভিড়ে। অধীর অভিমানে সে মিসেস নাজনীনকে ভিড়তে দেয়নি শেহরিনের কাছে এত দিনেও। অ্যাপার্টমেন্টের সমস্ত ঝামেলা চুকিয়ে সে আর শেফালি থাকে শুধু।
এছাড়া সারফরাজ, তিথি, শাহজাহান সাহেব, রেজওয়ান সাহেব সবার আসা যাওয়া লেগেই আছে। আফা, ভাইজানেরে কল করো তাড়াতাড়ি, পানি ভাঙ্গা শুরু হইছে, আর দেরি করুন যাইব না। শেফালির চিৎকার স্বরে বলা কথায় সানজি তড়িঘড়ি করে সারফরাজকে কল করে। চোখ মুখ তার ঘেমে ঘেটে অবস্থা খারাপ। শেহরিনের মুখরেখা ব্যথায় নীল হয়ে এসেছে দেখে সে হতবিলম্ব হয়ে পড়ে। ডাক্তার ম্যাডামের ডেট অনুযায়ী সে নিশ্চিত ছিল এই ভেবে যে হাতে এখনো সময় রয়েছে কিছুদিন, কিন্তু এত তাড়াতাড়ি যে। হ্যালো ভাইয়া, শুনতে পাচ্ছ? ভাইয়া তাড়াতাড়ি আসো, শেহরিনের অবস্থা ভালো না, ও কান্না করছে খুব, তুমি প্লিজ এক্ষুনি আসো। ফোনের অপর পাশ হতে কি বলে শোনা যায় না। সানজি শোনার অবস্থাতেও থাকে না। তাড়াতাড়ি কল কেটে সে তিথিকে ফোন করে, সেই সাথে রেজওয়ান সাহেবকে। একটু শান্ত হও সোনা, সব ঠিক হয়ে যাবে। শেহরিন ক্রমেই অস্থির হয়ে ওঠে। লাল চোখ দুটোতে টপ টপ করে জল ঝরছে। নিজেকে নিয়ন্ত্রণ রাখতে গিয়েও ব্যর্থ হচ্ছে বারে বারে। কান মুখ দিয়ে ক্রমাগত শ্বাস টানতে টানতে বলে, আপু আমি মরে যাচ্ছি মনে হয়, একটা বার আমাকে ওনার কাছে নিয়ে যাও, আমি সহ্য করতে পারছি না। কিচ্ছু হবে না তোমার, একটু দাঁড়াও সোনা। শেফালি, নিচে সব গেট খুলে দাও প্লিজ। শেফালি উঠে দৌড়ে চলে যায়। শেহরিনের অবস্থা দেখে তার রীতিমতো গা হতে ঘাম ঝরছে। জীবনে অনেক পোয়াতের মুমূর্ষ অবস্থা দেখেছে সে, কিন্তু এমন কঠিন অবস্থা কমই দেখেছে। রাত 8:30। তুমুল বর্ষণের মাঝে ছুটে আসে সারফরাজ এবং রেজওয়ান সাহেব। রেজওয়ান সাহেব প্রতিমধ্যেই ছিলেন। মেয়ের জন্য প্রত্যেক সপ্তাহে সে চট্টগ্রামে আসেন এখন। ভাগ্য সুপ্রসন্ন, আজ একদম সময় মতো এসেছেন। বৃষ্টির মাঝে পুরো গাত্র ভিজিয়ে শেহরিনকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নেওয়া হয়। লাল রঙের আলো ফেলে ঘুরতে থাকা সাইলেনের তীব্র শব্দ করে বের হয়ে যায় অ্যাপার্টমেন্ট থেকে। মেঘ বৃষ্টির দোলাচলে সেই করুণ সুর ভেসে বেড়ায় চারপাশ জুড়ে। তীব্র বেগে গাড়ি ছুটে চলে হাসপাতালের দিকে। ঝড়ো হাওয়ায় রাস্তার প্রতিটি বাঁক যেন শেহরিনের সহ্য সীমার পরীক্ষা নিয়ে চলে। হসপিটাল হতে মাত্র কয়েক কিলোমিটার আগে হঠাৎ এক অপ্রত্যাশিত বিভীষিকা পথ আটকে দাঁড়ায় তার মাঝেই। সঙ্গে সঙ্গে থেমে যায় গাড়ির চাকা। বৃষ্টির মাঝে রোড লাইটের আবছা আলোয় চোখের সামনে এসে ভিড়ে আড়াআড়ি ভাবে দাঁড়ানো দুটি গাড়ি স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে সামনে। অ্যাম্বুলেন্সের ক্রমাগত হর্ন তাদের কর্ণকুহরে পৌঁছিয়েও যেন পৌঁছায় না। রিমন, রাস্তা ক্লিয়ার কর। ভাই, আপনার মামার লোক নেমেছে রাস্তায়। সারফরাজের মুখ শক্ত হয়ে ক্রোধাগ্নিতে তেতে ওঠে। হাত মুঠো পাকিয়ে বলে, মামা মাই ফুট, যেমনে পারিস সরিয়ে দে। রাজ্জাক সাহেবের ভাড়া করা গুন্ডাগুলো অনেক দিন হলো ওত পেতে ছিল মোক্ষম সুযোগের জন্য। আর সেই সুযোগ মিলতেই হিংস্র হয়ে ওঠে। অ্যাম্বুলেন্স সহ সারফরাজের গাড়িতে দুটো গাড়ি মিলে আটকে ফেলে। ভেতরে শেহরিনের গা কাঁপিয়ে চিৎকারে রেজওয়ান সাহেব হতভম্ব হয়ে গাড়ি হতে নেমে আসেন। বর্ষণের প্রতিটি ফোঁটার সঙ্গে মেয়ের কষ্টের ছাপ তার চোখ হতে গড়িয়ে পড়ে। আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা রাস্তাটা ছাড়ুন, আমার মেয়েটাকে বাঁচাতে দিন, এতটা নির্দয় হবেন না। রাজ্জাক সাহেব গাড়ির কাছ নামে ক্রু হাসি হাসেন। রেজওয়ান সাহেবের অনুনয় মাখা হাতে অনুরোধ তার কাছে বেশ মজা লাগে। আজ একদম প্রতিশোধের মোক্ষম সময়। এই সময়টার জন্য তার এত অপেক্ষা। আপনার মেয়ের জামাই আমার বিজনেস ধ্বংস করেছে, আমাকে চট্টগ্রাম ছাড়া করেছে, আমার মেয়ের লাইফ হেল্প করেছে, পথ ছাড়িয়ে কিভাবে বলুন? সান্নিধ্যের সঙ্গে বোঝাপড়া আপনার, আমার মেয়ে কি দোষ করেছে? আলাদা কোথায়, এক জায়গায় ঘা দিয়ে সুচ ফুটাতে না পারলে একটু তো জায়গা পরিবর্তন করতেই হয়। তার মানে কি আপনি শক্তের সঙ্গে লড়াই না করতে পেরে দুর্বলকে বেছে নিয়েছেন? ভয় পান? রাজ্জাক সাহেবের জবাব দেওয়ার আগেই সারফরাজ বৃষ্টিতে ভিজে গাড়ি হতে নেমে আসে। চোখ তার ক্ষুব্ধতার ন্যায় জ্বলছে। হাতের মুঠো পাকিয়ে সে গাড়ির নিকটে আসে, তীক্ষ্ণ গলায় বলে, রাস্তা ছাড়। তুই মামাকে তুই করে বলছো? সান্নিধ্যের সব এসো। সারফরাজের বাঁকা ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে যায়। বৃষ্টির ফোঁটা তার কপালের ভাঁজ বেয়ে গড়িয়ে নেমে পড়ে। দাঁতে দাঁত চেপে বলে, যাদবের বাচ্চা, রাস্তা ছাড়। সরি ভাগ্নে, পারছি ন।
রাজ্জাক সাহেব কথা শেষ করতে পারে না, এর মধ্যেই সারফরাজ পেশিবহুল হাতের কোণয় দিয়ে গাড়ির কাঁচটা সজোরে আঘাত করে। ক্ষিপ্ত গতিতে উইন্ডো গলিয়ে চেপে ধরে গলা। সারফরাজের চোয়াল শক্ত হয়ে ওঠে, শিরাগুলো ফুলে ওঠে কপালের দুপাশে। অপ্রত্যাশিত এই আক্রমণে রাজ্জাক সাহেব মুহূর্তেই চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। গলার শিরা শক্ত, হাতের চাপ অনুভব করতেই দম আটকে আসতে শুরু করে। কেঁকিয়ে উঠে সে। ছাড়। রাজ্জাক সাহেবের লোকজন পাল্টা আক্রমণের জন্য তৎপর হয়ে উঠলেই সারফরাজ ঠান্ডা শীতল কণ্ঠে বলে, জানে মেরে দেবো একদম। রাজ্জাক সাহেব কোনো মতে হাত উঁচু করে তাদের থামতে বলেন। মুখ দিয়ে ফেনা বেরোবার উপক্রম হয়ে এসেছে তার। কপালের দৃশ্যমান কুটিল রেখাগুলোর চাপে চরম মূল্য চোকাতে বসেছে। দম বন্ধ হয়ে হাঁসফাঁস করতে করতে দুর্বলভাবে হাত দিয়ে সারফরাজের হাত ছাড়ানোর চেষ্টা করেন। একটানা 2 মিনিট ধরে এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলার পর রাজ্জাক সাহেবের গলা থেকে হাত সরিয়ে নেয় সারফরাজ। ইতিমধ্যে রিমনের ডাকে তার লোকেরা গাড়ি নিয়ে এসে হাজির। পুরোটা ঘিরে ফেলেছে। রাজ্জাক সাহেব প্রায় নিথর হয়ে গাড়ির কাচের সাথে হেলান দিয়ে হাঁপাতে থাকে। সারফরাজ 2 হাত ছেড়ে নিঃশব্দে হাসে, শীতল কণ্ঠে বলে, আজ শেহরিনের কোনো ক্ষতি হলে শেষ রাত হওয়ার আগে তোর নামের আগে মরহুম রাজ্জাক চৌধুরী বসবে, মাইন্ড ইট। রাজ্জাক সাহেব কোনো শব্দ উচ্চারণ করে না, তার লোকদের দুর্বল হাতে ইশারা করে রাস্তা থেকে গাড়ি সরিয়ে নিতে। মুহূর্তের মধ্যে পথ পরিষ্কার হয়ে যায়, সেই সাথে কমে আসে বৃষ্টির বেগ, কিন্তু কমে না শুধু শেহরিনের মুচ্ছিন্ন কান্না। বৃষ্টির ঝমঝমানো শব্দ তার কানের চাদরের ঢাকা পড়ে থাকে। অ্যাম্বুলেন্সে আবার সাইলেন বাজিয়ে হসপিটালের দিকে ছুটতে শুরু করে। গাইড ফ্রন্ট লাইটে সাদা আলো অন্ধকারে টিমটিম করে জ্বলতে জ্বলতে অদৃশ্য হয়ে যায়। একটি নতুন জীবনের ক্ষীণ আশার প্রদীপ জ্বালাতে কতগুলো মানুষ খেই হারিয়ে ফেলে। নীরব প্রার্থনা নতুন সেই জীবনটি যেন পৃথিবীর আলো দেখতে পায়। রাত 10:21। হসপিটালে ছুটে এসে সুখনিবাস হতে শাহজাহান খান এবং মিসেস নাজনীন। এসেছেন শেহরিনের মামা শফিক সাহেব, সেই সাথে তিথি এবং মিসেস রেহেনা। প্রত্যেকের চোখে মুখে আতঙ্কের রেশ। অন্যদিকে পাগল প্রায় হয়ে পায়চারি করছে রেজওয়ান সাহেব। তার শরীরের রক্ত হিম হয়ে উঠেছে। বুকের ভেতরে যে কষ্টটা হচ্ছে সেটা সে তার স্ত্রীর অন্তিমকালেও এতটুকু অনুভব করতে পারেনি, কিন্তু আজ মেয়ের জন্য তার যেন সব আকাশ ফুঁড়ে ভেঙে পড়ছে। ঠিক 10:30টার সময় ডাক্তার ফারজানা হাসিন লেবার রুম হতে বের হয়ে আসেন। হাতের তোয়ালে মোড়ানো একটা জীবন্ত অস্তিত্ব। পেছনে 2জন নার্সের মুখে নীরব হাসি। ইটস বেবি গার্ল। সানজিৎ তিথি অস্পষ্ট সুরে আউড়ে উঠে তাদের বাড়ির নতুন উত্তরাধিকারীকে দেখে। খুশিতে চোখে জল এসে জমে। এক মুহূর্তে উপস্থিত প্রতিটি মানুষের হৃদয়ে পশলা বৃষ্টি নেমে যায়। আপ্লুত হয়ে ওঠে প্রত্যেকে। রেজওয়ান সাহেব হন্তদন্ত হয়ে ছুটে আসেন। ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করেন, আমার মেয়ে মোটামুটি ভালো আছে, চিন্তা করবেন না, সময় লাগবে একটু। আমার সুখ নিবাসে সুখ এসে গিয়েছে। সাদা কুণ্ডুলির মধ্যে পেঁচানো ফুটফুটে তুলতুলে নরম আত্মাটা নড়ে চড়ে ওঠে। মিসেস নাজনীন অশ্রু ভরা চোখে কোলে নেন। ছেলের অনুপস্থিতি তাকে পুড়িয়ে তোলে ভেতরটা। আফসোসে আফসোসে দগ্ধ হয়ে অবশেষে সে একটুখানি নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে ছুটে এসেছেন হসপিটালে। শাহজাহান সাহেব নাতনির সামনে দাঁড়িয়ে আজান দেন। এরপরই একে একে রেজওয়ান সাহেব, তিথি, সারফরাজ সকলে কোলে নেন। অবশেষে নেয় সানজি। দৃঢ় কণ্ঠে সদ্য জন্মানো বাচ্চাটার দিকে তাকে হেসে বলে, ওয়েলকাম সানিধ্য শাহজাদ খানের কন্যা শাহামিকা শাহজাদ খান। জীবন যুদ্ধের এই ক্লান্তি লগ্নে আপনি শান্তি হয়ে আমাদের কাছে এসেছেন। আপনার বাবার রাজকন্যা আপনি, আপনার বাবার শেরনি আপনি। বাবার সঙ্গে আপনার দেখা হওয়ার লড়াইটা যে এখনো অনেক বাকি, যেতে হবে অনেকটা দূর। প্রস্তুত হন। শামিকা বেবি। ইটস শাহামিকা, নট শামিকা। শামিকা। ইয়েস।
সানজির কোলে তোয়ালার মাঝে ফুটফুটে বাচ্চাটার দিকে আর চোখে তাকিয়ে দেখে তাসিন। এত ছোট্ট বাচ্চা আগে সে কখনো দেখেনি। এত ছোট ছোট হাত পা আঙ্গুল সবকিছু তার কাছে অদ্ভুত লাগছে। নিজের হাতের দিকে বারবার তাকিয়ে বাচ্চাটার সঙ্গে মিলিয়ে দেখতে থাকে গাঢ় নজরে। এ তো তো কেন? বেবিরা তো ছোটই হয়, তুইও তো এতটুকু ছিলি। আমিও। হ্যাঁ। তাসিন গোল গোল চোখ করে ফুপুমনির দিকে তাকিয়ে থাকে। নিজ ভাবনায় মশগুল হয়ে ওঠে সে। তার মানে সেও এমন ছোট্ট বেবি ছিল, তার হাত পা আঙ্গুল এরকম ছিল। এখন তাহলে সে বড় হয়েছে, তাহলে সে বড় আর সাহমিকা বেবি ছোট।